হ্যালো স্টুডেন্ট, আমি দেবযানী দত্ত। আজকে তোমাদের টাকা পয়সার অঙ্ক করাবো, যেখানে দশমিক বিন্দু ব্যবহার করা হবে। তো তোমরা টাকা পয়সার অঙ্ক আগের ক্লাসে কিছুটা শিখেছিলে, তাও আর একবার মনে করার জন্য বলছি। তোমরা জানো 100 পয়সা সমান কত না 1 টাকা। আর পয়সার ঘর দুটি, তাই তো? অর্থাৎ দুই অঙ্ক হলো পয়সা। এই দুই অঙ্ক মানে 1 থেকে 99 পয়সা পর্যন্ত আমরা বলতে পারি, তাই তো? 1 থেকে 99 পয়সা, এটা হচ্ছে তোমার দুই অঙ্ক। এবার এই 1 থেকে এই 9 পয়সা, এটাকে কিভাবে করা হয়? যেমন দেখো, 1 পয়সা মানে আমি 0.1 পয়সা বলতে পারি। 2 পয়সা মানে 0.2 পয়সা বলতে পারি, মানে এরকমভাবে আসবে। তার মানে আমি যদি বলি 9 পয়সা, তার মানে 0.9 পয়সা। তার কারণ দুটো অঙ্ক নিয়ে একটা পয়সা হয় 1 থেকে 99 পর্যন্ত। আর যেই আমি 100 বলবো, তখন সাথে সাথে ওটা চলে আসবে কি 1 টাকাতে। এবার কেন আমি 1 পয়সা, 2 পয়সা, 3 পয়সা থেকে শুরু করে 9 পয়সা অবধি আমি এইভাবে লিখলাম, সেটা পরে তোমরা বুঝতে পারবে কারণটা কি। আর কি শিখেছিলাম? আর আমরা শিখেছিলাম টাকা থেকে পয়সা একক। এই টাকা আর পয়সা এগুলো কি একক? তো কেন একক না? দেখো, আমি যদি 8 লিখতাম, এই 8 একটা সংখ্যা, এই 8 মানে কিন্তু কিছু বোঝাচ্ছে না। কিন্তু আমি 8-এর পাশে যেই টাকা বসাচ্ছি, তার মানে এইটা হচ্ছে পুরোটা কোনো কিছুর মূল্য বোঝাচ্ছে। তাহলে এই টাকাটা কি না একক, আর এই 8টা কি শুধু সংখ্যা। তোমরা এই একক সম্পর্কে আরও জানবে। আর এই একক যুক্ত সংখ্যাকে কি বলি আমরা? না রাশি। মানে এই 8 টাকাটা কি একটা রাশি। বোঝা গেল? কারণ মনে রাখবে, এই একক দিয়ে কিন্তু আমরা বুঝতে পারি কাকে বোঝাচ্ছি। আমি 8-এর পর যদি জন লিখতাম, তাহলে আমাকে বোঝাতো কি না লোক সংখ্যা। 8-এর পরে যদি বছর দিতাম, তাহলে আমাকে বোঝাতো, আমরা বুঝতে পারতাম ওটা সময়। তাই একক কিন্তু ভীষণভাবে দরকারি। তো তাহলে এখান থেকে আমরা টাকা থেকে আমরা পয়সা এককে যাচ্ছি, তাই তো? এবং এটা শিখেছিলাম, টাকা থেকে পয়সা এককে যেতে গেলে আমি কি করব না 100 দিয়ে গুণ। কারণ 1 টাকা মানে 100 পয়সা। তাহলে যতই টাকা দিক, তাকে আমি যদি পয়সায় পরিণত করতে চাই, তবে আমি 100 দিয়ে গুণ করব। আর ঠিক একই রকমভাবে যদি উল্টো পথটা যদি হাঁটতে চাই, অর্থাৎ পয়সা থেকে যদি আমি টাকায় যেতে চাই, টাকা এককটাতে, পয়সা একক থেকে টাকা এককে যেতে চাই, তাহলে আমি কি করব? ঠিক উল্টোটা করব, অর্থাৎ ভাগ করব। এবং কত দিয়ে ভাগ করব? ওই 100 দিয়ে। কারণ 100 পয়সাতে 1 টাকা। তোমরা ভাগ পদ্ধতি করে, গুণ করে তোমরা এটা শিখেছিলে, ওটাও কাজে লাগবে পরে আর কি আসছি। আমাদের যেটা আমি শেখাবো, কারণ এগুলো তোমরা শিখে এসছো, যেটা আমি তোমাদেরকে শেখাবো সেটা হচ্ছে যখন শুধুমাত্র ওই একটা এককে প্রকাশ করবে।
সেটা কি করে করবো, দেখো আর একটু ভালো করে বোঝাই। দেখো, যখন তোমরা $12.34 ছিল, এটাকে যদি আমি কত টাকা কত পয়সা, এই যখন পরিবর্তনটা তোমরা শিখেছিলে, তার জন্য কি করেছিলে না 100 দিয়ে পয়সাকে ভাগ করেছিলে, কারণ পয়সার থেকে আমরা টাকাতে নিয়ে যাচ্ছি, আগে উদ্দেশ্য হচ্ছে টাকায় নিয়ে যাওয়া। তাহলে 3 অঙ্ক, তাহলে 100 একে 100, এই 23 নামলো, আর এই হচ্ছে 4। এবার 2 দিয়ে গুণ হলো, তাহলে এই ভাগশেষটা সেই এককটা বসবে, অর্থাৎ পয়সা হলো, আর ভাগফলটা হচ্ছে টাকা। তো তোমরা এই 1234 সমান 12 টাকা 34 পয়সায় নির্ণয় করা শিখেছিলে। তো এই টাকা পয়সা এটাকে কি বলে, দুটো একসাথে একক, এটাকে বলা হয় কি মিশ্র একক। এই মিশ্র এককে প্রকাশ করা তোমরা শিখেছিলে, এখানে টাকা পয়সা রয়েছে। কিন্তু আমি যদি বলি এই 1234 সমান কত টাকা, শুধুমাত্র টাকা এককে যদি নিয়ে আসতে হয়, তার জন্য আমি কি করব। তো সেই যাওয়ার উদ্দেশ্যেই তোমাদেরকে আজকে শেখাবো, যখন আমরা একটা একক অর্থাৎ টাকাতে নিয়ে যাব, তার জন্য কি করব। দেখো, নিয়মটা একই। পয়সা থেকে টাকায় নিয়ে যেতে গেলে তোমাদের বলা হয়েছিল পয়সাকে 100 দিয়ে ভাগ করবে, তাহলে ভাগ করলে পাবে, তাহলে ভাগ করলে আমরা টাকায় রূপান্তর করা পাবো। তাহলে টাকায় পরিবর্তিত হবে। এইবার যেহেতু শুধু টাকা, আগেরটাকে দেখো টাকার সাথে পয়সা একক ছিল, কিন্তু যখন শুধু টাকা আসছে, তার মানে সেখানে কি হবে, তাহলে টাকায় পরিবর্তিত হবে, এবং সেক্ষেত্রে দশমিক বিন্দুটা কি আসবে। কারণ দেখো, এই যে পয়সাকে 100 দিয়ে ভাগ, এটা মানেটা কি, আমরা শিখেছিলাম মনে করতে, আবার যদি ভুলে গিয়ে থাকো, দেখো ভগ্নাংশের লব বাই হর, এটা সমান আমরা শিখেছিলাম লবকে হর দিয়ে ভাগ করা, তাই তো। তাহলে আমি যদি পয়সাকে লব ভাবি, ভালো করে একটু দেখো, পয়সাকে লব ভাবি আর হরটাকে যদি 100 দিই ভাবি, তাহলে কি করতে, তাহলে ভগ্নাংশ আকার তাহলে কি এইরকম আকার হবে। তো এইবার আগেই আমরা শিখেছি, হর যদি 10, 100 বা 1000, অর্থাৎ একের পরে যদি শূন্য দিয়ে থাকে, তবে সেক্ষেত্রে আমরা দশমিক বিন্দু আনতে পারি। তাহলে পয়সাকে 100 দিয়ে ভাগ করলে পাবো টাকা, এবং সেক্ষেত্রে আমরা দশমিক বিন্দু একটা আসবে। এবার এই দশমিক বিন্দুর আমরা জানি দুটো পাশে, ডান দিক আর বাঁ দিকে দুটো জিনিস থাকে, তাই তো। আমরা দশমিক বিন্দুর কথা একবার ভাবো, এই যে দশমিক বিন্দু ছিল, দশমিক বিন্দুর এই ডান দিকের ঘরগুলো কি ছিল, ভগ্নাংশ সংখ্যা নির্দেশ করছিল, আর বাম দিকের যে অংশটা ছিল সেটা সম্পূর্ণরূপে পূর্ণ সংখ্যা নির্দেশ করছিল, তাই তো। তো ঠিক তাহলে এইখানেও তো ঠিক এখানে ডান দিক আর বাম দিক থাকবে। তাহলে এই ডান দিকে কে থাকবে,
বলছে এই ডান দিকের ঘরটা হচ্ছে পয়সা, আর এই যে দশমিক বিন্দুর যে বাম দিকটা পাচ্ছি সেই বাম দিকটা হচ্ছে টাকা। অর্থাৎ মাঝখানে আমি দশমিক বিন্দু রেখে ডান দিকের দুটো ঘর, কারণ পয়সা সবসময় কি 2 অঙ্ক পয়সা, কারণ 1 থেকে 99 অবধি, তাই জন্য এখানে লিখে দিই ডান দিকের এখানে দুটো ঘর লিখে দিলাম। তাহলে দশমিক বিন্দুর ডান দিকের 2 অঙ্ক হচ্ছে পয়সা, আর দশমিক বিন্দুর বাম দিকে যত ঘরই থাকুক না কেন, যতগুলো অঙ্কই থাকুক না কেন, সবাই কি পূর্ণ সংখ্যা, না সরি, এটা হবে টাকা। মাথায় ঢুকলো? তাহলে আমার যেটা প্রশ্ন ছিল 1234 পয়সা সমান কত টাকা, তাহলে এবার তাহলে কি করব? তাহলে 1234 পয়সা, তাহলে পয়সাকে টাকায় নিয়ে যেতে গেলে 100 দিয়ে ভাগ, তাহলে আমি এখানে ভাগটাকে এইভাবে না লিখে ভগ্নাংশ আকারে লিখব, অর্থাৎ হর হবে 100। তাহলে সবসময় পয়সাকে টাকাতে পরিণত যখন করব, যে ভগ্নাংশ রূপটা পাবো তার হর সর্বদা কি পাচ্ছি না 100, কারণ 100 দিয়েই আমরা ভাগ করলে পয়সা থেকে টাকায় পরিণত করতে পারবো। তাহলে হর সর্বদা 100 হবেই। আর লব তাহলে কে হবে না তোমাকে যেটা দেবে, তাহলে এখানে 1234 হচ্ছে আমার লব। তাহলে এইবার এই যে ভগ্নাংশ রূপটা নিলাম, তাহলে ভাগ করছি, এবার কোন একক পাবো? এখন কি আর পয়সা পাবো? তাহলে পাবো কি না টাকা। খেয়াল রাখতে হবে এখানে কিন্তু ভুল একক দিলে বা একক না লিখলে কোনো কিন্তু অর্থ থাকবে না, ঠিক আছে? মনে করে কিন্তু যখনই এটা লিখবে 100 দিয়ে যখন ভাগ ভগ্নাংশ আকারটা দেবে, সাথে সাথে কিন্তু লিখে দেবে এখানে টাকা। তাহলে এটা সমান তাহলে কত পাচ্ছি? তাহলে আমরা দশমিকে পরিণত করা শিখেছি কি, লব যা থাকবে তা লিখে দেব, আর হরে একের পরে দুটো শূন্য, তাহলে এদিক থেকে অর্থাৎ শেষ অঙ্ক থেকে দুটো ঘর আগে দশমিক বিন্দু বসাবো এবং পেলাম টাকা। এবং পড়ব কি সেটাকেও তো আমার জানতে হবে, 12.34 টাকা। ভুলেও কিন্তু 12.34 টাকা বলো না, 12.34 টাকা। মাথায় ঢুকলো? আরও করো, মনে করো 760 পয়সা, তাহলে একে নিয়ে যাচ্ছি আমি টাকা, তাহলে হরে লিখব 100, সাথে সাথে এবং লবে লিখব 760, আর একক লিখব টাকা। এবার দশমিকে পরিণত করা, একের পরে যেহেতু দুটো শূন্য তাই দুটো ঘর আগে দশমিক বসবে, এবং পড়ব কি 7.60 টাকা। আচ্ছা, একটা জিনিস খেয়াল করে দেখছো কি, হর সর্বদাই তো 100, তাহলে এদিক থেকে দুটো ঘর আগেই দশমিক। তো একটা জিনিস মনে রাখবে, আমাদের যেমন বাড়িতে দুটো করে গেট থাকে, একটা হচ্ছে সামনের গেট একদম মেন রাস্তা দিয়ে যেটা যাওয়া, আর একটা শর্টকাট যাওয়ার একটা পেছনের রাস্তা থাকে। ঠিক অঙ্কেরও তাড়াতাড়ি করার জন্য তোমার তো এটা হচ্ছে তোমার আসল পদ্ধতিটা গেল, ঠিক এইরকমই তাড়াতাড়ি করার জন্য কিন্তু কিছু শর্টকাট প্রসেস আছে। তাহলে সেটা কিভাবে করব? তাহলে যদি তোমাকে দেয় কখনো এত পয়সা টাকায় পরিণত করতে হবে, তাহলে কি করবে? লিখে দেবে, সরি, সংখ্যাটাকে লিখে দিলে, আর যেহেতু
দুটো গড় হচ্ছে দশমিক, সরি, দুটো গড় যেহেতু পয়সা, তাহলে এদিক থেকে অর্থাৎ শেষ অঙ্ক থেকে দুটো গড় আগে দশমিক বসিয়ে দেবে। তাহলে দেখো এই যে 1 আর 3 এটা পয়সার জায়গাতে বসছে, আর 2টা বসছে টাকার জায়গাতে, এবং এককটা কি হবে না টাকা। তাহলে 2.13 টাকা। তাহলে এটা গেল হচ্ছে টাকায় পরিণত করা। আচ্ছা, এবার যদি তোমাকে দেয় ধরো 50 পয়সা সমান কত, তাহলে কি করবে? তো আমি দুটোভাবেই দেখাচ্ছি, একটা হচ্ছে তোমার আসল যে নিয়মটা, আর একটা তোমার শর্টকাট প্রসেসটা। তাহলে আসলটা কি? তাহলে পয়সাকে টাকা নিতে গেলে 100 দিয়ে ভাগ, মানে হরে 100, এবং সাথে সাথে টাকা একক, আর লব লিখে দিলাম, দশমিকটা দুটো ঘর আগে বসিয়ে দিলাম, আর দশমিকের আগে ফাঁকা রাখবো না, পূর্ণ সংখ্যা কেউ নেই যখন, তাহলে শূন্য বসিয়ে দেবো। তাহলে 50 পয়সা মানে হচ্ছে 0.50 টাকা। অথবা তাহলে এই যে বললাম শর্টকাট প্রসেস, মনে রাখবে এইটাকে তোমার মনে মনে কাজ করতে বলছে আর কি। তাহলে 100 দিয়ে ভাগ, মানে মনে রাখবে এদিক থেকে দুটো ঘর আগে দশমিক বসাবো। তাহলে দুটো ঘর আগে দশমিক মানে এই, মাথায় ঢুকলো? এইবার যদি তোমাকে দিল শুধুমাত্র 4 পয়সা, কোনো ঘাবড়ে যাওয়ার ব্যাপার নেই, আমি দুটোভাবেই শেখাচ্ছি। তাহলে 4 দিকে 4কে আমি 100 দিয়ে ভাগ করছি, অর্থাৎ লবে লিখছি 4, হরে লিখছি 100, এবং একক কোনটা লিখছি না টাকা। সাথে সাথে আমি কি করছি, লবটা লিখলাম, দুটো ঘর আগে দশমিক বসাচ্ছি, তাহলে 1 ঘর 2 ঘর দশমিক বসে গেল, আর দশমিকের আগে ফাঁকা রাখছি না, শূন্য বসাচ্ছি, আর সাথে সাথে আমি এককটা লিখছি টাকা। তাহলে 4 পয়সা সমান পেলাম 0.04 টাকা। এবার এটাকে যদি আমি শর্টকাটে করতে চাই তাহলে কি করব? তাহলে লব বসাবো 4, এবার পয়সা থেকে টাকায় নেওয়া মানে দশমিকটা এদিক থেকে দুটো ঘর আগে বসাবো। তাহলে এখানে 1 ঘর আছে, আর একটা ঘরের জন্য শূন্য আসলো, তার আগে একটা দশমিক বসে গেল। মাথায় ঢুকলো? আচ্ছা, এইবার দেখো 1200 পয়সা দিল, আমি দুটোভাবেই করে দেখাচ্ছি। তাহলে 1200কে আমি কি করছি টাকায় নিয়ে যাব। তাহলে এগুলো কিন্তু সবকটাই আমি এখন শিখছি কি টাকায় পরিণত করা। তাহলে 100 দিয়ে ভাগ করব, তার মানে হর লিখলাম 100, লব হচ্ছে 1200, সাথে সাথে এককটা টাকা। এবার লব বসিয়ে দিলাম 1200, হরে দুটো শূন্য একের পরে, তাই এদিক থেকে দুটো ঘর আগে বসবে। এইবার দেখো দশমিক বিন্দুর পরের দুটো ঘরই হচ্ছে শূন্য, তাহলে আমি এই শূন্যটাকে আমি ভাবতে পারি নেই, তাহলে কেটে দিই। তাহলে এটা সমান হচ্ছে 12 টাকা। খেয়াল রেখো, আমার যদি এইটা থাকতো আমি কিন্তু এই শূন্যটাকে কেটে দিয়ে আমি কখনো এটা লিখতে পারতাম না, এটা সমান নয়, এটা অসমান চিহ্ন, এইটা কেটে এটাকে বলে অসমান চিহ্ন। তাহলে এটা আর এটা কিন্তু এক কখনোই নয়,
মাঝখানে শূন্য কাটবে না। যদি দশমিকের পর একটা শূন্য আছে, তারপর একটা অন্য শূন্য বাদ দিয়ে অন্য অঙ্ক আছে, ভুলেও কিন্তু কেটো না। কিন্তু দশমিকের পরের সমস্ত ঘরগুলো যদি শূন্য থাকে, তবে কিন্তু সেই শূন্যগুলোকে আমি বাদ দিতে পারি। এবং বাদ দিলে কি হবে, শুধু পূর্ণ সংখ্যাটা পাচ্ছি, তার মানে শুধু 12 টাকা লিখছি। মাথায় ঢুকলো? অথবা শর্টকাট প্রসেসটাতে কি হবে, দুটো ঘর আগে দশমিক বসে গেল, পাশে লিখলাম টাকা, এই দুটো শূন্য কোনো লেখাও যা না লেখাও তাই জন্য কেটে দিলাম, তাহলে শুধুমাত্র পেলাম 12 টাকা। তাহলে 1200 পয়সা মানে 12 টাকা। তাহলে এখানে আমি যদি বলতাম 900 পয়সা সমান কত টাকা, তাহলে কি করতাম, ওই শর্টকাট প্রসেসটা আমি করাচ্ছি। তাহলে টাকা এককে বেরোবে, দুটো ঘর আগে দশমিক বসাবো, তাই তো, 1 2 বসিয়ে দিলাম। এখানে দশমিকের পর সব অঙ্কগুলো যেহেতু শূন্য, কেটে দিলাম, তাহলে শুধু পেলাম 9 টাকা। বোঝা গেল? তাহলে আমরা তাহলে একটা শিখলামটা কি না, পয়সা থেকে, শুধুমাত্র মনে রেখো টাকা পয়সা এককটা কিন্তু আমরা কখনো পর্যন্ত করিনি, মিশ্র থেকে কিন্তু একটা এককে নিয়ে যাওয়া এখনো করলাম না। আমি কিন্তু এখনো পর্যন্ত শেখালাম শুধুমাত্র পয়সা থেকে টাকায় পরিণত করা। এবার যদি থাকে, আচ্ছা ওটা বরঞ্চ আমি পরেই করাবো। বরঞ্চ এটা করি। তাহলে পয়সা থেকে টাকায় পরিণত করো যদি বলে, তাহলে আমি কি করব, এরকম তোমাদের হেডিং দিয়ে দিল, মনে করো কিছু অঙ্ক দিল, তাহলে কিভাবে করবে। এখানে উত্তর আমি লেখার কথা বলবো না, কারণ সমান এটা জাস্ট আমি আর কি আসল নিয়মগুলোকে করাচ্ছি। দেখো এই 3টে অঙ্ক, তাহলে যে কোনো একটা ভাবে কিন্তু করো, পরীক্ষার সময় আমি শিখিয়ে দিচ্ছি দুটো ভাবেই, তো তার জন্য ফাঁকা রেখেছি। তাহলে এটাকে আমি কি লিখতে পারি, যেটা অরিজিনাল, তাহলে পয়সাকে টাকা নিতে গেলে হর হয়ে যাবে 100, লব হবে 2780, এবং সাথে হবে টাকাটা হচ্ছে একক, আর দুটো গড় আগে যেহেতু দশমিক, তাহলে বসিয়ে দিলাম, তাহলে পেলাম 2780 পয়সা সমান 27.80 টাকা। আর অথবা এটা সমান তুমি কিভাবে করতে পারো না, যেহেতু মনে রাখবে, যেহেতু দুটো এই দিক থেকে দুটো ঘর হচ্ছে, দু অঙ্ক সবসময় হচ্ছে পয়সা, এবং পয়সা থেকে টাকায় পরিণত করতে গেলে 100 দিয়ে ভাগ করছি, তাহলে আমি এদিক থেকে দুটো ঘর আগে দশমিকটা বসিয়ে দেবো। 8 পয়সা সমান কত টাকা চেয়েছে, তাহলে আমি 8 পয়সাকে টাকা নিতে গেলে 100 দিয়ে ভাগ করছি, অর্থাৎ 8কে লিখছি লবে, হর হচ্ছে আমার 100, সব সময় দেখো হর 100ই হচ্ছে, আর এককটার সাথে সাথে আর পয়সা নয় টাকায় হয়ে যাচ্ছে। এবার দশমিক বসানো যেটা নিয়ম, দুটো ঘর আগে তাহলে দশমিক, দুটো ঘর আগে দশমিক বসিয়ে দিলাম, পেলাম 8 পয়সা সমান 0.08।
আর ঠিক একই রকমভাবে অথবা 8 পয়সা মানে কি, ওই যে মনে আছে সেই কারণে বলছিলাম যে একটা অঙ্ক মানে যেহেতু, তাহলে এইটাকে আমরা 0.8 পয়সা ভাবতে পারি তো। তাহলে দুটো ঘর আগে দশমিক মানে এই, বোঝা গেল? দেখো, বোঝার অনেক রকমভাবে কিন্তু আর কি বোঝা যায়, তবে খেয়াল রেখো যেন সঠিক জিনিসটা যেন তোমরা বুঝতে পারো। আর এটা কি করব, এটাকে যদি আমি শর্টকাটটাতে করি তাহলে কি, আমি টুকে দিলাম যা ছিল, এবং টাকা একই আসবে, ভুলে আমার মতন এটুকুনি লিখে দিয়ে আবার বসে থেকো না। টাকাটা লিখছো, কিন্তু দশমিক বিন্দুটা কিন্তু আসবেই। তাহলে আসার জন্য কি করতে হবে না, দুটো গড় আগে, এদিক থেকে দুটো গড় আগে দশমিক বসিয়ে দেব। তাহলে 37,108 পয়সা সমান কত না 371.08 টাকা। বোঝা গেল? তাহলে মনে রাখবে, যখন শুধু টাকা এককে পরিণত করতে হবে সব সময় দশমিক বিন্দু কিন্তু তোমার থাকবে। তাহলে আমরা আজকে আর কি শিখলাম পয়সা থেকে কিভাবে টাকায় পরিণত করা যায়। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো।